দূতাবাসের কর্মীদের পরিবারকে, তাদের সমস্ত কর্মীর পরিবারদের ৭২ ঘন্টার মধ্যে দেশে চলে আসার নির্দেশ দিয়েছিল ভারত সরকার। কিন্তু সেই নির্দেশ দেওয়ার পর ৭২ ঘন্টার সময়ের অনেক আগেই, নির্দেশ দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ১২ ঘন্টার মধ্যে বিশেষ বিমান পাঠিয়ে তাদের দেশে ফিরিয়ে আনলো ভারত। এটাকে নিশ্চয়ই তাড়াহুড়ো বলা যায়। কেন এই তাড়াহুড়ো? তাহলে কি প্রশ্ন ওঠেই যে ভারত কি অতি দ্রুত কিছু একটা বড় ব্যবস্থা নিতে চলেছে বাংলাদেশে? আরও স্পষ্টভাবে বললে কোনো সামরিক অভিযানের কথা ভাবছে বাংলাদেশে? কেন, পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে সেই বিষয় নিয়ে দু চার কথা। দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কেউ কেউ বলছেন, জালিয়াতি করে জামাত ভোটে জিতে ক্ষমতায় আসুক, এটা চায় না ভারত। ওদিকে চিকেন স্নেক পর্যবেক্ষণ করে এসেছে ঢাকার চীনা রাষ্ট্রদূত। এটাও ঘোর অপছন্দ ভারতের। তাই আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ বাঁধবে এমন চিন্তা যে শুধু বাংলাদেশ বা ভারতে নয়, এই দুশ্চিন্তা কিন্তু আন্তর্জাতিক দুনিয়া জুড়ে। এখনকার প্রতিবেদন এই বিষয়টি নিয়ে। কূটনীতিতে যখন কোনো দেশ তাদের দূতাবাসের কর্মীদের ৭২ ঘন্টার মধ্যে নোটিশ দিয়ে ৭২ ঘন্টার নোটিশ দিয়ে মাত্র ১২ ঘন্টার মধ্যে বিশেষ বিমানে করে সরিয়ে নিয়ে আসে, তখন সেটাকে আন্তর্জাতিক কূটনীতির ভাষায় বলা হয় নন কমব্যাট্যান্ট ইভাকুয়েশন অপারেশন বা NEO। এর প্রাথমিক ধাপ এইটাই, নন কমব্যাট্যান্ট, অর্থাৎ যুদ্ধ শুরু এখনো হয়নি, ঠিক তার আগের পরিস্থিতি। এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা মূলত চরম নিরাপত্তার অভাব বা বড় কোনো সংঘাতের আশঙ্কার সংকেত। বিষয়টি নিয়ে একটু গভীর বিশ্লেষণে আসি। কূটনীতিকদের পরিবার স্থানান্তর, এটা কি যুদ্ধের পদধ্বনি? সাধারণত যুদ্ধ শুরুর আগে গতকাল আমার এই বিষয়ে যে এপিসোড করেছি সেখানে উদাহরণ দিয়ে বলেছি যে পৃথিবীর কোথায় কোথায় এমন জিনিস ঘটেছে। সেটা হচ্ছে যুদ্ধ শুরুর আগে বা বড় ধরনের গৃহযুদ্ধের আশঙ্কায় কোনো দেশ তার নাগরিকদের সরিয়ে নেয় তখন এরকম ঘটনা ঘটে। ভারত সম্ভবত মনে করছে বাংলাদেশে ভারতীয় মিশনগুলোর ওপর বড় ধরনের কোনো হামলার আশঙ্কা আছে, অথবা বাংলাদেশের তরফ থেকে সীমান্তে হাঙ্গামার আশঙ্কা আছে, এবং তেমনটা হলে পাল্টা ঝাঁপিয়ে পড়বে ভারত, অর্থাৎ যুদ্ধ। অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি হতে পারে যেখানে সাধারণ নাগরিকদের নিরাপত্তা দেয়া বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়, অর্থাৎ গৃহযুদ্ধের পরিস্থিতি। প্রায় ১.৫ বছর তাই অনেক কামড় খাওয়ার পর বাংলাদেশের কাছ থেকে ভারত বুঝেছে আর অপেক্ষা নয়, এবার নামতেই হবে। এরই মধ্যে আরও একটা বিশেষ কারণ ঘটেছে যেটা সাধারণভাবে কেউ গুরুত্ব দিচ্ছেন না, কারণ খুব একটা আলোচনা কোথাও নেই সেটা নিয়ে। বিষয়টা হলো চিকেন স্নেক এবং ঢাকার চীনা রাষ্ট্রদূতের সেখানে পরিদর্শন করা নিয়ে। ভারতের সবচেয়ে একটা আশঙ্কার কথা জায়গা হলো চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো 7 সিস্টার্স, তার সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগের পথ হচ্ছে এটি। বাংলাদেশের কোনো কূটনীতিক বা চীনা প্রতিনিধিদের এই করিডরের খুব কাছে যাওয়াটা দিল্লির জন্য রেড লাইন অতিক্রম করার সমান। ভারত মনে করে চীন যদি বাংলাদেশের মাধ্যমে এই করিডোরের ওপর নজরদারির সুযোগ পায়, যেটা ওই তিস্তা প্রকল্প দিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করছে চীন,
তবে যুদ্ধের সময় ভারত তার উত্তর পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই পরিস্থিতি ভারতকে সামরিকভাবে আরও আগ্রাসী করে তুলতে পারে। এটা আমার মত নয়, এটা বিদেশের আন্তর্জাতিক বিভিন্ন যার বিশ্লেষকদের মতামতও এইটাই। আর এখানেই ভারতের দুশ্চিন্তা জামাত ও নির্বাচনের সমীকরণকে নিয়ে। ভারতের পররাষ্ট্রনীতির একটি দীর্ঘস্থায়ী ভিত্তি হলো বাংলাদেশে একটি ভারত বান্ধব ও ধর্মনিরপেক্ষ সরকার থাকা। 12ই ফেব্রুয়ারি যদি আদৌ ভোট হয়, তবে সে ভোট কেমন হবে তার রিপোর্ট ভারতের হাতে এসে গেছে। অগুন্তি ব্যালট পেপার ছাপা হয়েছে, সেসব ব্যালট মোহাম্মদ ইউনূসের সৌজন্যে জামাত অ্যান্ড কোম্পানির হাতে পৌঁছেছে, যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে এবং গণভোটটা হয়ে যায় হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট যাতে জিতে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি নিশ্চিত হয় যে নির্বাচনে জালিয়াতি হচ্ছে এবং এমন কোনো শক্তি যেমন জামাত ক্ষমতায় আসছে যারা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তবে ভারত চুপ করে থাকবে না। ভারতকে যুদ্ধে নামতেই হবে। এই নামাটা সরাসরি যুদ্ধের জায়গায় পৌঁছে গেছে ধরে নেওয়া যায়। এই জন্যেই ধরে নেওয়া যায় যে গত 1.5 বছর শান্তিপূর্ণ নানান পথে, যথা অর্থনৈতিক অবরোধ, ট্রান্সশিপমেন্ট বাতিল ইত্যাদি ইত্যাদি আন্তর্জাতিক চাপের আন্তর্জাতিক দুনিয়ার কাছে ভারত পৌঁছে দিয়েছে। বাংলাদেশের অবস্থা, সীমান্তে কঠোর কড়াকড়ির পথ বেছে নিয়েছে ভারত, কিন্তু এত সব করেও প্রত্যাশিত ফল মেলেনি। আন্তর্জাতিক মহল প্রায় নীরব দর্শক থেকেছে। আর জালিয়াতির ভোটে ক্ষমতায় বসে গেলে তখন তো লাইসেন্স নেওয়া হয়েই গেল। সুতরাং যুদ্ধ ছাড়া সামনে কোনো পথ নেই। গৃহযুদ্ধ, এই যুদ্ধটা ভারত সরাসরিও নেমে পড়তে পারে, আবার এই যুদ্ধটা গৃহযুদ্ধে পরিণত করবার জন্য যে পেছন থেকে দ্বিতীয় বিকল্প শক্তিদেরকে সাহায্য করা, সেই জিনিসের মাধ্যমেও হতে পারে। পৃথিবীর যেসব দেশে গৃহযুদ্ধ বেঁধেছে, তাদের সব দেশের ভেতরেই বিদেশি শক্তি, বিদেশের থেকে অন্য দেশের সামরিক শক্তি একটা গোষ্ঠীকে সমর্থন করেছে। এটা নিয়ম, এটা পৃথিবীর সর্বত্র, সেটাও করতে পারে। এছাড়া গৃহযুদ্ধ ছাড়া আর কি হতে পারে? সীমিত সংঘাত হতে পারে। সীমান্তে বিএসএফ ও বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডস, তাদের মধ্যে বড় সংঘর্ষ হতে পারে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার, সাইবার হামলা হতে পারে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নানাভাবে অস্থিরতা তৈরি করা হতে পারে। বাংলাদেশের অর্থনীতিতে বড় ধস তো ইতিমধ্যেই নেমে গেছে, সেই ধসটিকে একেবারে খাদে পরিণত করে দেওয়া হতে পারে। 3 নম্বর হচ্ছে সরাসরি হস্তক্ষেপ। চিকেন স্নেক রক্ষায় ভারত যদি বাংলাদেশের সামরিক বাফার জোন তৈরির চেষ্টা করতেই পারে। এই বাফার জোনটা তৈরি হবে কিভাবে? রংপুর দখল করে, অন্যদিকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে। এটা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ, যার সম্ভাবনা এই মুহূর্তে সবচেয়ে বেশি। প্রশ্ন ওঠে, ভারত একক সিদ্ধান্তে এত বড় কোনো পদক্ষেপ নেবে কি বর্তমান দুনিয়ায়, নাকি আমেরিকা বা রাশিয়ার সাথে আলোচনা করে একটা রিজিওনাল স্ট্যাবিলিটি বা আঞ্চলিক স্থিতিশীলতার নাম করে যুদ্ধে নামবে? দেখুন, রাশিয়া হচ্ছে ভারতের অল ওয়েদার ফ্রেন্ড। পুতিনের সঙ্গে আলোচনা হয়েই গেছে ভারতের, কিন্তু ট্রাম্পের সঙ্গে এই মুহূর্তে যা সম্পর্ক, তাতে আমেরিকার অ্যাপ্রুভাল নিয়ে লড়াইয়ে নামার কথা ভারত চিন্তাও করে না। জেনে নিন, ভারত কথাও বলেনি, পুতিনের সাথে কিন্তু কথা হয়েছে। তবে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাংলাদেশে চীনা অস্ত্রের বড়সড় ভাণ্ডার ও বাজার চীনকে বাংলাদেশের পাশে দাঁড় করাতে পারে, প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে। এবং চীনের সরাসরি সম্পৃক্ততা পুরো বিষয়টিকে দক্ষিণ এশিয়াকে একটি মহাযুদ্ধের দিকে ঠেলে দিতেও পারে।
ভারত কর্তৃক বাংলাদেশ থেকে তাদের কূটনীতিকদের পরিবারকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা এবং বিশেষ বিমানে তড়িঘড়ি ফিরিয়ে নিয়ে আসার ঘটনাটা আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আজ 22শে জানুয়ারি 2026 প্রেক্ষাপটে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া এবং এই পরিস্থিতির আন্তর্জাতিক গুরুত্ব নিচে দু চার সম্পর্কে কথা বলছি। যেমন জাতিসংঘের উদ্বেগ। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বাংলাদেশের চলমান অস্থিরতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই গভীর উদ্বেগ তারা অবশ্য অনেকদিন ধরেই প্রকাশ করছেন। জাতিসংঘ মূলত 12 ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনের আগে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সেইটা রাখার জন্যে, বজায় রাখার জন্যে আহ্বান জানিয়েছে। ভারতের এরপরে আরও বলেছে কি, ভারতের এই চূড়ান্ত পদক্ষেপকে মানে কর্মীদের পরিবারদের ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারটাকে জাতিসংঘ মনে করছে এটা একটা চূড়ান্ত পদক্ষেপ এবং জাতিসংঘ এটিকে চরম সতর্ক সংকেত হিসেবে দেখছে। বোঝা গেল? যা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অস্থিরতা বাড়াতে পারে। জাতিসংঘের এই প্রতিক্রিয়ার পর ভারতের পক্ষ থেকে যুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলা বোধহয় যায় না। যুক্তরাষ্ট্র কি বলছে? মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিশেষ ব্রিফিংয়ে জানিয়েছে যে তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন। মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার ভারত ও বাংলাদেশ দুই পক্ষকে তাদের মতভেদ আলোচনার মাধ্যমে মেটানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু ভারত তো বলেছে এই অনির্বাচিত অবৈধ সরকারের সঙ্গে তারা আলোচনায় বসবে না। আলোচনায় বসতে গেলে নির্বাচিত সরকার বসতে হবে, কিন্তু সেই নির্বাচন যদি আবার জালিয়াতির নির্বাচন হয় ভারত তো সেটাকে গ্রহণ করবে না। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে কোনোভাবেই উগ্রপন্থার বিস্তার তারা সমর্থন করবে না। তবে আবার একই সঙ্গে এটাও বলা হয়েছে তারা বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো বাহ্যিক সামরিক হস্তক্ষেপের বিপক্ষে। বুঝতেই পাচ্ছেন আমেরিকা কি জিনিস, ধরি মাছ না ছুঁই পানি। তারা বাংলাদেশের এই নির্বাচনকে, তার মানে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, ওসব কথার কথা, ওসব না। তারাই, আমি বারবার বলেছি আমার পূর্ববর্তী সব ভিডিওতে, যে এত সাহস ইউনুস কিভাবে পায় যদি আমেরিকা তাকে পরিষ্কার না করে দেয়? এত সাহস পায় কি করে ইউনুস? তার কারণ হচ্ছে আমেরিকা নিজেই মুখে এক মনে আর এক, এবং সেটা বুঝিয়েও দিয়েছে তারা ইউনুসকে। চীন প্রকাশ্যে জানিয়েছে যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সব কাজকে সমর্থন করে। তিস্তা প্রকল্প এবং লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকীকরণে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা দিল্লির জন্য উদ্বেগের কারণ। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন চীন এই সুযোগে ভারতের সীমান্তে তাদের প্রভাব বাড়াতে চাইছে, যা ভারতকে আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য করেছে। ভারত পরিষ্কারভাবে আলোচনা করে তাকে পাশে নিয়ে এগিয়ে চলেছে, সে হচ্ছে রাশিয়া। রাশিয়ার পুতিনের সঙ্গে গত 20 জানুয়ারি সন্ধ্যাতেই ফোনে কথা হয়েছে নরেন্দ্র মোদীর। ভারত যে ব্যবস্থাই নিক বাংলাদেশে, রাশিয়ার তাতে পূর্ণ সমর্থন। নরেন্দ্র মোদীকে যারা চেনেন তারা জানেন ভারতের স্বার্থ রক্ষায় নিজের বিচার বুদ্ধিকে তিনি সবচেয়ে গুরুত্ব দেন। ট্যারিফ প্রসঙ্গে ট্রাম্পকে সেটা তিনি ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছেন, সেটা যার জন্যে ট্রাম্প এখন হাত জোড় করে ভারতের কাছে বলছে যে ডাল রপ্তানিতে তোমরা যে আমাদের ওপরে নিষেধাজ্ঞা, আমাদের ট্যারিফ যেটা বাড়িয়েছ সেটা কম করে দাও। এসো বাবা পথে। ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এখন নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে। এটা অত্যন্ত
অত্যন্ত কঠোর একটি কূটনৈতিক ব্যবস্থা, যা সাধারণত যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে থাকা দেশ তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এর মানে হলো ভারত মনে করছে তাদের কর্মকর্তাদের পরিবারকে বাংলাদেশে রাখা আর নিরাপদ নয়, সরিয়ে নিয়ে এসো। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন রয়টার্স, আল জাজিরা এরা বিষয়টিকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি একটি ভয়ঙ্কর অনাস্থার প্রকাশ হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের মতামত একটাই, যে মোটামুটি যে কোল্ড ওয়ার বা যুদ্ধ যেটা ভারত এবং বাংলাদেশে শুরু হয়েছিল আজ থেকে 1.5 বছর আগে, সেই স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার এখন শেষ হয়ে গেছে। কোল্ড ওয়ার থেকে হট ওয়ার হওয়ার সময় সমাগত। এর জন্যে ভারতীয় সেনাবাহিনী তাদের উত্তর পূর্বাঞ্চল সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। আন্তর্জাতিক লবিস্টদের মতে যদি ভারত প্রমাণ পায়, এবং সে প্রমাণ পেয়ে গেছে ইতিমধ্যে, তার জন্যই তো এগিয়ে এসছে, এখন আর 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবে না। সুতরাং ভারত যে প্রমাণ পেয়েছে যে নির্বাচন জালিয়াতি হচ্ছে এবং চিকেন স্নেকের বিপন্ন করার জন্য, চিকেন স্নেকের নিরাপত্তা বিপন্ন করার জন্য বাংলাদেশে চীন পাকাপাকিভাবে দাঁড়াতে আসছে, তাহলে ভারত সামরিক অভিযানের কথা ভেবে নিয়েই এগিয়ে চলবে। ভারতের পক্ষ থেকে এভাবে 12 ঘন্টার মধ্যে বিশেষ বিমান পাঠিয়ে নাগরিকদের সরিয়ে নেওয়া প্রমাণ করে যে দিল্লির কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে যা অত্যন্ত ভয়াবহ। এটি কেবল নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা নয়, এর গভীরে বড় কোনো আঞ্চলিক ভূ রাজনীতির লড়াইও লুকিয়ে থাকতে পারে। তবে নির্বাচন, এইগুলো সবগুলোই এক সুতোয় বাঁধা। যুদ্ধ কোনো দেশের জন্যই সুখকর নয়, বিশেষ করে অর্থনৈতিক সংকটের এই সময়ে। তবে ভারতের এই দ্রুত পরিবার প্রত্যাহার নীতি প্রমাণ করে যে পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে। আগামী কয়েকদিন বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে একটা অত্যন্ত সংকটময় পরিস্থিতি তৈরি হতে চলেছে, এবং তার প্রথম বলি নির্বাচন তো হবে না 12 ফেব্রুয়ারি, সেইটার সম্ভাবনা তো প্রথমে, তারপরে যুদ্ধ শুরুর খুব দেরি হবে না, যুদ্ধ শুরু হলে শেষ হতেও দেরি হবে না। ভারত বাংলাদেশ পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে বাংলাদেশ থেকে সমস্ত কূটনীতিকদের, যে আত্মীয় পরিজন দান সন্ততি যারা আছে, তাদেরকে সমস্ত ফিরিয়ে আনা হয়েছে। কালকেই ফিরিয়ে আনা হয়েছে, আজকে কিছু আসবেন, তারাও এসে পৌঁছে যাবেন সময় মতো। শুধু স্কেলিটন স্টাফ দিয়ে আপাতত কাজ করা হবে। এখন এই পরিস্থিতি কেন হলো? বিভিন্ন সূত্র থেকে যা জানতে পারছি, তাতে যেটা জানা যাচ্ছে যে রোহিঙ্গারা দলে দলে ঢুকছে সশস্ত্র, এবং তারা হিজবুত এবং জামাতিদের সঙ্গে মিলে তারা একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আমি কালকেই বলেছিলাম কোনো এজেন্সি নিশ্চয়ই খবর দিয়েছে। আজকে যেটা জানা গেল সেটা RNAW এবং KGB দুজনের সূত্র আদান প্রদান করে, মানে গোয়েন্দা সূত্র আদান প্রদান করে এটা নিশ্চিত হয়েছে যে খুব সম্ভবত এই নির্বাচনের আগেই এই হামলাটা হবে, দেশ জুড়ে একটা হামলা হবে। সেখানে এই যে ভারতীয় হাই কমিশনে যারা আত্মীয় পরিজন, যারা স্ত্রী সন্তান নিয়ে বাস করেন, তাদের তো কাজে কর্মে বেরোতে হয়। তারা বেরোলে কতটা সুরক্ষিত কতটা অসুরক্ষিত তারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে তাদেরকে তড়িঘড়ি ফিরিয়ে নেওয়া হয়েছে। এবং আজকে সকালে যে আমি ভিডিওটি করেছি, সেখানে আমি কাগজ তুলে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশকে এখন
পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান, লেবানন এই সমস্ত দেশের তালিকায় ফেলে দেওয়া হয়েছে, যেখানে কোনো মানে পরিজন এতে থাকবে না, মানে ফ্যামিলি রাখা যাবে না, এই অবস্থা। ইতিমধ্যে গতকালকে আবার সারা কুক, ব্রিটিশ অ্যাম্বাসেডর, তিনি প্রথমে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সকালবেলা। বৈঠক করার পর আমাদের রাষ্ট্রদূত যিনি আছেন, হাই কমিশনার প্রণয় বার্মা, তার সঙ্গে কথা বলেন। কথা বলার পর তড়িঘড়ি তিনি দিল্লি চলে আসেন। দিল্লি আসার পর দিল্লির কূটনৈতিকদের সঙ্গে একটা কথাবার্তা হয়, এবং যেটা শোনা যাচ্ছে এবং এটা কনফার্ম যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটিশ অ্যাম্বাসি তারাও কিন্তু ভারতবর্ষের দেখানো পথেই কিন্তু তারা এখন চলতে শুরু করছে। অর্থাৎ তারাও তাদের সমস্ত কূটনৈতিক যে সমস্ত আত্মীয় পরিজন সমস্ত রয়েছে তারাও দেশে ফিরিয়ে নিয়ে যায় বলে ঠিক করেছে। সারা কুক এটাতে মানে সারা কুক আসলে জানতে চাইছিলেন যে রিপোর্টটা কি, যেহেতু বিদেশি রাষ্ট্রদূত এবং তাদের সঙ্গে সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন, তাদের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো, তাই আমরা তাদের সঙ্গে এই ইন্টেলিজেন্স ইনপুটটা আমরা শেয়ার করেছি। শেয়ার করার পরপরই তিনি একেবারে প্লেন ধরে সোজা আবার ঢাকা গেছেন। ঢাকা গিয়ে তিনি আবার এই সমস্ত ব্যবস্থা করেছেন। হয়তো দেখা যাবে খুব শিগগিরই আপনারা খবর পাবেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য তারা এই একই ভারতের মতো এই একই পদক্ষেপ নিল। অর্থাৎ বাংলাদেশ যে ক্রমশ একটা অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চলেছে, সেই ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক মহল কিন্তু একেবারে সুনিশ্চিত হয়ে গিয়েছে। আর একটা খবর হচ্ছে গিয়ে আপনাদের যে নির্বাচন যে হবে, সেই নির্বাচনে ইইউ বলেছিল আমরা পর্যবেক্ষক পাঠাবো, আর যুক্তরাজ্য বলেছিল না, কমনওয়েলথ বলেছিল আমরা পাঠাবো, এবং এশিয়ান তারাও বলেছিল আমরা পর্যবেক্ষক পাঠাবো। ইইউ এবং এরা তিনজনে অলরেডি বলে দিয়েছে আমরা কোনো পর্যবেক্ষক পাঠাবো না। কমনওয়েলথ এবং ইউকে তিনজনেই বলে দিয়েছে আমরা কোনো রকম পর্যবেক্ষক পাঠাবো না, আপনাদের ভোট আপনারা বুঝে নেবেন, কি করবেন না করবেন, আমরা এর মধ্যে ঢুকবো না। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে কাণ্ডটি করেছেন সেটা হচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যদি ভারতের ওপরে কোনো আক্রমণ হয় তাহলে ভারত কি ছেড়ে দেবে? দেখুন, ভারতের একটা ঘোষিত নীতি আছে, সেটা হচ্ছে আমার সম্প্রভুতা এবং অখণ্ডতার ওপরে যদি কোনো আঘাত আসে, আমাদের সিঁদুর কিন্তু চলমান আছে, সেখানে অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করা আছে। যেটা পাকিস্তানের ক্ষেত্রে আমি গতকালকেও একটা লাইভ শোতে বলেছি, পাকিস্তানের ক্ষেত্রেও যেটা হবে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও হবে। এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিশ্বাস করুন না করুন এটা কিন্তু হবেই। কারণ একটা দেশকে আপনারা ঠেলতে একদম কর্নার করে দিয়েছেন। আপনাকে যদি মানে বছর খানেক ধরে একটা মানুষ নিয়মিত অপমান করে যায়, আপনার পরিবারের লোকজনকে হেনস্থা করে, খুন করে,
রাহাজানি করে, লুট করে, মানে আমি হিন্দুদের কথা বলছি, বাংলাদেশের যারা রয়েছেন, তো আপনি কতদিন বরদাস্ত করবেন? একটা সময় আপনি রিয়্যাক্ট করবেন। রিয়্যাক্ট যখন করবেন সেটা মারাত্মকভাবে রিয়্যাক্ট করবেন, কারণ শান্ত মানুষ যখন ক্ষেপে যায় তখন কিন্তু তার জ্ঞানগম্যি থাকে না। তাই বলে যে আমি বলছি না ভারতবর্ষ জ্ঞানগম্যি হারিয়ে করবে, তা নয়, কিন্তু যারা বিশ্বাস করেন, যারা খুব অন্তর থেকে বিশ্বাস করেন ভারতবর্ষ কোনোদিনই বাংলাদেশ আক্রমণ করবে না, সেই বিশ্বাস থেকে তারা বেরিয়ে আসুন। কারণ ভারতবর্ষকে আপনারা একেবারে কর্নারে ঠেলতে ঠেলতে, একটা বিড়ালকে যদি আপনি কর্নারে ঠেলতে থাকেন, এক সময় সে লাফিয়ে এসে আপনার টুটি চিপে ধরবে, সেটা কিন্তু বাস্তব। ভারতবর্ষের অবস্থা হয়ে গেছে তাই। এখন ভারতবর্ষ মানে নজর রাখছে, পরিস্থিতির দিকে নজর রাখছে। এখন যে স্কেলিটাল স্টাফগুলো রয়েছে, হয়তো স্কেলিটাল স্টাফগুলোকে সেরাম হলে হয়তো ফিরিয়ে নেওয়া হবে। আর যেদিনকে ফিরিয়ে নেওয়া হবে সেদিন জানবেন বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। আমি টাইম মেনটেন করতে পারলাম না, 1:30টার সময় আমি এই খবরটা আমাদের ভারতের টাইমে আমি আপলোড করি, কিন্তু এই খবরগুলো জোগাড় করতে করতে আমার সময় লেগে গেছে। ফলে আমি এই সময় এখন টাইম মেনটেন করাটা খুব মুশকিলের ব্যাপার। আমি যখনই ছাড়বো তখনই আপনারা দেখে নেবেন। আরও কিছু খবর আছে, যে খবরটা সন্ধেবেলা 6:30টায় আজকে আমি লাইভ অনুষ্ঠানে থাকবো। সুলতানা রহমানের সঙ্গে আমার কথা হয়ে রয়েছে, লাইভ অনুষ্ঠানে থাকবো। যদি তার লাইভে যদি যুক্ত না হতে পারি, আমি আপনাদের সঙ্গে লাইভে আমি চলে আসবো। সেখানে আমি আবার কিছু খবরাখবর আপনাদের দিতে পারি। প্রতি মুহূর্তে খবর ডেভেলপ করছে এবং সেই খবরের যে মানে সোর্স, সেই সোর্সগুলোকে ধরতে গেলে একটু সময় লাগে। আমি কালকেও বলেছিলাম যে আমি কাউকে ধরতে পারিনি। আজকে আমি সকাল থেকে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদেরকে বললাম। সুতরাং কোনোভাবেই এই বিভ্রান্তির মধ্যে থাকবেন না যে ভারতবর্ষ বাংলাদেশ অ্যাটাক করবে না। যারা বলছে তারা বলছে, তাদের নিজেদের মতাদর্শ থেকে বলছে, কিন্তু বাস্তব সত্যটা এটা হলো, ভারতবর্ষের গায়ে যদি হাত পড়ে তাহলে ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না।